কলেজের অডিটোরিয়ামে মানুষের ভিড় লেগে আছে। আজ এই বর্ষপূর্তির দিনে ফার্স্ট ইয়ার হিস্ট্রি অনার্সের স্টুডেন্ট তিন্নি হাজরা নিজের জীবনের এক সত্য কাহিনী তুলে ধরবে। এমন এক কাহিনী যা শুনে মানুষ সত্য এবং মিথ্যের পার্থক্যকে আরও গভীর থেকে ভাবতে বাধ্য হবে। একটা দীর্ঘশ্বাস নিয়ে তিনি বলতে আরম্ভ করে। নমস্কার সবাইকে, আমি তিন্নি। ছোট থেকেই মায়ের কাছে শুনেছি যে নতুন কিছু কিনে ব্যবহার করার আগে একবার ঠাকুরকে মনে মনে স্মরণ করে নেওয়া উচিত। তাতে নতুন কেনা জিনিসটা নাকি আমাদের কাছে শুভ বার্তা বয়ে আনে। তবে আমি বিষয়টা শুনে খুব হাসতাম। সময় সুযোগ পেলেই মাকে এই নিয়ে ভীষণ রাগাতাম। কিন্তু মা নিজের এই সব বিশ্বাসগুলোকে যুক্তিতর্ক দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করত। এক এক সময় পাল্টা উত্তর দিলে রেগেও যেত আমার ওপর। পরের দিকে আমিও আর ঝামেলায় না গিয়ে চুপচাপ নতুন জিনিস কিনে ব্যবহার করার আগে একবার মাথায় ঠেকিয়ে নিতাম। মায়েরও শান্তি আর আমারও। আস্তে আস্তে স্কুলের গণ্ডি পেরিয়ে একদিন কলেজে ঢুকলাম। ততদিনে নতুন কিছু কিনে ব্যবহার করার আগে সেটাকে একবার মাথায় ঠেকিয়ে নেওয়া আমার এক অভ্যেসের মধ্যে পড়ে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, কখন যেন আমিও এইসবে বিশ্বাস করতে শুরু করে দিয়েছিলাম। আমার কোনো বন্ধুকে নতুন কিছু ব্যবহার করতে দেখলেই আমি অজান্তেই তাকে বলে ফেলতাম ঠাকুর নাম করতে। অনেকেই আমার কথা শুনে সঙ্গে সঙ্গে সেই নতুন কেনা জিনিসটাকে একবার মাথায় ছুঁয়ে নিত। আবার অনেকে অবাক চোখে তাকাতো আমার দিকে। যখন কেউ আমার দিকে অবাক চোখে তাকাতো তখন আমি খানিক অস্বস্তিতে পড়তাম ঠিকই, কিন্তু অভ্যেস বদলাতে পারতাম না। সেই সময় রেহান আমার সাথেই পড়তো কলেজে। মেধাবী ছাত্র, কিন্তু ওকে কখনোই সিরিয়াস দেখতাম না। সবসময় হাসি মজা করছে, এর ওর পেছনে লাগছে। আমার এই নতুন জিনিস কিনে ব্যবহারের আগে মাথায় ঠেকানোর অভ্যেসকে নিয়ে মাঝে মধ্যেই বেশ রগড় করতো ও। খুব রাগ হতো আমার। বার কয়েক রেগে আমি দু কথা শুনিয়েও ছিলাম ওকে। দুবার তো কথাও বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু তাও পরিস্থিতি সেই একই থেকে গিয়েছিল। একদিন যখন বেশ ভালো রকম মশকরা করলো আমাকে নিয়ে, তখন আমিও আর কথা বলা বন্ধ না করে ওর সাথে তর্ক চালালাম। চলতে থাকলো তর্ক। সেদিন কলেজ ছুটির পরও আমরা 5 বন্ধু কলেজ ক্যান্টিনে বসে চালালাম তর্ক। এক আধজন বন্ধু আমার দিকে তো এক আধজন ওর দিকে। সেদিন বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছিল বলে অনেকেই বেরোতে পারেনি কলেজ থেকে। ক্যান্টিনে বেশ ভিড় ছিল, চলছিল চা কফি। সেদিন আমি ভেবেই নিয়েছিলাম যে এর একটা হেস্তনেস্ত করবই। তাই ছোটবেলায় আমার মা যেভাবে তর্কযুক্তি দিয়ে আমাকে বোঝাতো, আমিও ঠিক সেভাবেই তর্কযুক্তি দিয়েছিলাম। কিন্তু কোনো যুক্তিকেই রেহান সেদিন দাঁড়াতে দিচ্ছিল না। আক্রমণ আর পাল্টা আক্রমণ চলছিল। আচমকাই উত্তেজিত হয়ে রেহান সেদিন করে বসেছিল একটা অদ্ভুত কাজ। পকেট থেকে নিজের সদ্য কেনা সেলফোনটা বার করে বলে উঠেছিল, আমার এই ফোনটা সদ্য কেনা, সিমটাও নতুন, সবেমাত্র অ্যাক্টিভেট হয়েছে এবং এই ফোন থেকে আমি কাউকে ফোন করিনি বা কারোর কাছ থেকে একটা ফোনও পাইনি। এবার দেখ। কথাগুলো বলেই ও সেদিন চটপট নম্বর মেলায় ওর দাদুকে। ওপাশ থেকে দাদুর গলা পেতেই নিজের কণ্ঠস্বরকে সামান্য বদলে বলল, আজ রাত 12টায় আপনি শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। মনে থাকে, আজ রাত ঠিক 12টায়। রেহান কথাগুলো বলেই ফোন বন্ধ করে দিয়েছিল। আমরা সবাই ওর ওই অদ্ভুত আচরণে এতটাই অবাক হয়ে গিয়েছিলাম যে কারোর মুখ থেকে একটা কথাও বেরোয়নি সেদিন।
আমাদের অবস্থা দেখে হাসতে হাসতে ও বলেছিল, নে এবার হাতে নাতে প্রমাণ হবে। দাদু আমার নতুন নেওয়া সিমের নম্বরও জানে না, নতুন ফোন, নতুন সিম, কিন্তু কোনোটাই ব্যবহারের আগে মাথায় ঠেকাইনি, ঠাকুর নামও করিনি। তার ওপর দাদুর কাছে পৌঁছে দিয়েছি এক ভয়ানক বার্তা। দেখা যাক কি হয়। ভয়ে সেদিন আমার বুক কেঁপে উঠেছিল। এরপর আর যুক্তিতর্কর কোনো মানে হয় না। বৃষ্টিও কমে এসেছিল, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম কলেজ ক্যান্টিন থেকে। যখন রাস্তায় নেমেছিলাম আমরা 5 বন্ধুতে, তখন সন্ধে সন্ধে হয়ে এসেছিল। হয়তো আকাশে মেঘ ভরেছিল বলেই বোধহয়। বাড়ি ফিরে কেন জানি না সেদিন কিছুতেই শান্তি পাচ্ছিলাম না। তর্কে জেতার খাতিরে এরকম একটা কাজ রেহান হয়তো না করলেই পারত। মন থেকে রেহানের কাজটাকে কিছুতেই সমর্থন করতে পারছিলাম না। সে আমার বিশ্বাসটাকে মর্যাদা নাই দিতে পারে, তবে দাদুর সাথে এভাবে মশকরা করাটা যেন একেবারেই ঠিক না বলে মনে হচ্ছিল আমার। যাই হোক, সে রাতে পড়াশোনা কিছুই হলো না। একটু রাত বাড়তেই আবার শুরু হলো বৃষ্টি। এমনিতে বৃষ্টি আমার চিরকালই ভীষণ পছন্দের, কিন্তু সেদিন যেন কিছুই ভালো লাগছিল না। তাই চটপট রাতের খাওয়া সেরে শুয়ে পড়েছিলাম। এরপর ভোর প্রায় ওই 5:30 নাগাদ ফোন এসেছিল জয়িতার। সে উত্তেজিত কণ্ঠে বলেছিল, রেহানের দাদু নাকি মারা গিয়েছে কাল রাতেই। খবরটা শোনার পর থেকে দমটা যেন কেমন বন্ধ হয়ে আসছিল আমার। আমি, জয়িতা, সজল আর অজয় দৌড়ে গিয়েছিলাম রেহানের বাড়িতে। রেহান একটা কথাও বলেনি কারুর সাথে। রেহানের বাড়িতে গিয়ে জানতে পেরেছিলাম যে প্রায় ওই 11টা, 11:30 নাগাদ বুকে চাপ লাগতে শুরু করে দাদুর। শরীর খারাপ হতে শুরু করলে রেহান তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে, কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার সময়টুকুও আর দেননি উনি। তার আগেই 12টা নাগাদ উনি মারা যান। এমনিতে বেশ শক্তপোক্তই ছিলেন তিনি। এই বয়সেও রোজ হাঁটাহাঁটি, যোগব্যায়াম সবকিছুই করতেন। আমরা 4 বন্ধু যে কি বলবো আর কি করব কিছুই বুঝতে পারছিলাম না। অকল্পনীয় একটা ব্যাপার ঘটে গিয়েছিল। ভয়ে আমরা যেন কুঁকড়ে গিয়েছিলাম। এটা কি কাকতালীয়? কিভাবে রেহানের বলা কথাগুলো মিলে গিয়েছিল আমাদের কারুরই সেদিন মাথায় ঢোকেনি। এমন একটা অদ্ভুত ঘটনার সাক্ষী যে আমরা হব, সেটা বোধহয় কখনো ভাবতেও পারিনি। আজও যুক্তিতর্ক দিয়ে ঘটনাটার কোনো ব্যাখ্যা দিতে পারি না। এক এক সময় মনে হয় যে রেহানের দাদুর হয়তো ওই দিনই মৃত্যু লেখা ছিল। রেহানের বলা কথার সাথে সেটা শুধু কাকতালীয়ভাবে মিলে গিয়েছিল। কিন্তু রেহান এরপর আর ভালো থাকেনি। ধীরে ধীরে ওর মাথার গন্ডগোল হতে শুরু করে। কত সময় কলেজে ওকে দেখতাম একা একা বসে কার সাথে যেন বকবক করে যেত। অনেকে বলতো ও নাকি ওর দাদুর সাথে কথা বলে। কলেজে আসতো ঠিকই, কিন্তু কোনো ক্লাস করতো না। এভাবে চলতে চলতে বছর খানেকের মধ্যে বেশ ভালো রকম মাথার গন্ডগোল হয়ে গেল ওর। গত সপ্তাহে আমি, জয়িতা, সজল আর অজয় ওকে মেন্টাল অ্যাসাইলাম থেকে দেখে এলাম। এখনো পুরোপুরি উন্মাদ হয়ে গেছে। সারাক্ষণ কার সাথে যেন বকবক করেই যায়। সারাদিন সারা রাত কথা বলে যায় এক নাগাড়ে। ঘুমের ওষুধের ঘোর কাটলেই আবার শুরু করে কথা। আমরা যেতেই আমাদের দেখেও বলেছিল,
হ্যাঁ 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 রে, তোরা তোরা কি দাদুকে দেখতে পাচ্ছিস? আমরা আর থাকতে পারিনি ওখানে, ফিরে এসেছিলাম। এতক্ষণ এক নাগারে কথা বলে থামল তিন্নি। কলেজের এই স্বরচিত বর্ষপূর্তির ফাংশনে গল্প পাঠ শেষ করে স্টেজ থেকে নেমে এলো সে। পুরো হল হাততালির আওয়াজে ফেটে পড়ছিল। তিন্নি এসে বসলো বন্ধুদের মাঝে। সাথী তাড়াতাড়ি ঘাড় ঘুরিয়ে প্রশ্ন করলো, কি রে তিন্নি, এটা সত্যি ঘটনা নাকি রে? তুই বলিসনি তো আমাদের কিছু। হ্যাঁ রে, আসলে এই ঘটনাটা আমরা সবাই ভুলতে চেয়েছিলাম, তবে আজ ভাবলাম। তিন্নির কথা শেষ হতেই পাশ থেকে দিব্যেন্দু বলে উঠল, তোর এই বিষয়টা শুনতে শুনতে আমার ভেতর পর্যন্ত কেঁপে যাচ্ছিল। সত্যি মা বলে মিথ্যে বলতে নেই। আজ বুঝছি কেন